আজগর কাণ্ডের তদন্তে এবার তৃণমূল বিধায়কের বাড়িতে হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের। বৃহস্পতিবার দুপুর 1টা নাগাদ সুদীপ্ত রায়ের স্মৃতির মোড়ের বাড়িতে হানা দেয় সিবিআইয়ের অপরাধ দমন শাখার আধিকারিকেরা। তবে সুদীপ্ত শুধু শ্রীরামপুরের তৃণমূল বিধায়কই নন, তিনি আরজিকর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানও বটে। ইতিমধ্যে তদন্তকারী আধিকারিকেরা সুদীপ্ত রায়ের বাড়িতে ঢুকে তাকে জিজ্ঞাসাবাদের কাজ শুরু করেছে। পুরো বাড়ি কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে বলেও সূত্র মারফত খবর। আরজিকর কাণ্ডের আর্থিক তছরূপ ও একাধিক বেনিয়মের অভিযোগ উঠেছে এই জিজ্ঞাসাবাদে বলে মনে হচ্ছে। সিবিআই সূত্রে খবর, আজ পশ্চিম মেডিকেল কাউন্সিলের সভাপতির বয়ান রেকর্ড হতে পারে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24 নাও, সত্য কথা সবার আগে। সেবা চাই, কত আমাদের হাসপাতালে কত রোগী ভর্তি হচ্ছে, কত লোকের অপারেশন হচ্ছে, কত লোক কি বলে সেবা মানে মর্টালিটি কি হচ্ছে, এইসব জিনিসের গুরুত্ব দিয়ে কাজ করা। একদম স্পষ্টভাবে অভিযোগ রয়েছে যে কয়েক মাসের জন্য শান্তনু সেন এসেছিলেন, তারপর শান্তনু সেনকে সরিয়ে দিয়ে আপনার বাবা সেই পদে বহাল। দেখুন, আমার বাবার নাম মিনিস্টার, আর না আমার বাবা বেসিক্যালি মানে উনি এমএলএ, উনি তো মিনিস্টার নয়। উনি সব পোস্ট রেগুলেট করবেন, সব জিনিস রেগুলেট করে নিয়ে আসবেন। সরকার যা যা দায়িত্ব দিয়েছে উনি পালন করেছেন সেগুলো। কিন্তু আমার মতে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যে যেহেতু ইনভেস্টিগেশন চলছে, এবার আমরা তো সবাই যার যেখানে যদি কিছু আমরা জানি, ঠিক আছে, আমি ইনফ্যাক্ট সবাইকে আমি আবেদনও করবো যদি আপনারাও কিছু জানেন তাহলে আপনারা প্লিজ সিবিআইয়ের সঙ্গে কোঅপারেট করুন। কিন্তু যদি সিবিআই যদি কেউ যদি সিবিআইকে কিছু বলতে চায়, হ্যাঁ, মানে সে যদি কিছু আসছে সেখানে যদি সবাই মিলে এসে তাকে দোষারোপ করে যে সিবিআই কেন, সিবিআই তো ইনভেস্টিগেশন। আপনি নিজেও বলছেন যে ডাক্তার অনেকগুলো প্রশ্ন সামনে এসে, তার মধ্যে পিওতে আউটসাইডাররা ঢুকেছিল প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে যে সুইসাইড করে বিষয়টাকে চালানোর চেষ্টা করছিল একজন ডাক্তার হিসেবে। এই গোটা বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? কারণ হাসপাতাল কর্তৃপক্ষ এগুলো তো সিবিআই ইনভেস্টিগেশন করছে, ঠিক আছে। এবার কে বললো, কখন কী বললো, কে ছিল সে, আমরা তো সেটা, আপনিও যতটা টিভিতে দেখছেন আমিও ততটাই টিভিতে দেখছি। এবার আমি নিজেও আরজিকরের সঙ্গে ইনভলভ নই, কিন্তু মানে বেসিক্যালি এবার দ্য হোল প্রসেস ইজ আন্ডার ইনভেস্টিগেশন অ্যান্ড জুডিশিয়াল এনকোয়ারি। তো এতে আমাদের মতে হচ্ছে আমরা নিজেরা নিজেদেরকে দোষারোপ না করে, আজকে যে আপনারা সবাই চলে এলেন, কেন এলেন? যে আমার বাবা হচ্ছে টিএমসির এমএলএ, কিন্তু তিনি তো কোঅপারেট করছেন, তিনি তো টিএমসির এমএলএ, ঠিক আছে। তো বেসিক্যালি এই ম্যান হান্টিং যেটা চলছে, আই থিঙ্ক ম্যান হান্টিং করলে তো লোকে কিছু বলতেই চাইবে না। ওকে কিন্তু ইনভেস্টিগেশন যদি কেউ বলে যে বিকজ এখানে এটা ব্যাপার আছে, সিবিআই নিজেও বলেছে এটা হেল্পলাইন আছে, যে আপনারা যা যা জানেন, যদি কিছু জানেন তদন্তের স্বার্থে আপনারা এসে বলুন, ঠিক আছে। কিছু ক্রেডিটস আছে, ঠিক আছে, হ্যাঁ ক্রেডিটস আছে, বিকজ আপনারা সব জানেন উনি রোগী কল্যাণে ওখানে চেয়ারম্যান ছিলেন, আর ওই জন্য কিছু জানতে চাইছে, যদি কিছু হেল্প হয় ইনভেস্টিগেশনে, আর আমরা সবাই হেল্প করছি। আর আমাদের ফ্যামিলিতে আমার বোন ডাক্তার, আমি ডাক্তার, আমাদের 36 জন ডাক্তারই আছে। তো এটা আমাদের ফ্যামিলির জন্য মানে লস ইজ এ পার্সোনাল লস টু আওয়ার ফ্যামিলি। একটা লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে আপনি জানেন যে জুনিয়র ডাক্তাররা এখনও তারা অবস্থান চালাচ্ছে, রাজ্য সরকার তাদের আবেদন করছে। এই জায়গা থেকে অ্যাজ আ ডক্টর আপনার এখন কি স্ট্যান্ড? দেখুন, আমি নিজেও এসএসকেমে আছি। এবার যারা যারা যেখান থেকে বলছে যে সব পেশেন্ট ভর্তি হচ্ছে, সব অপারেশন হচ্ছে, সেরকম কিন্তু নয়। সিনিয়র ডাক্তাররা অত্যন্ত কষ্ট করে এতদিন 1 মাসের ওপরে হাসপাতাল বন্ধ, এখানে কিন্তু মানে ম্যানেজ করা যাচ্ছে না। মানে এত পেশেন্ট আপনারা সবাই জানেন যে এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সব জিনিস ফ্রিতে হয়, ওই জন্য ভ্যালভ যেগুলো কার্ডিয়াক সার্জারি, ভ্যালভ কার্ডিয়াক সার্জারি বা অন্য কোনো সার্জারি, সেগুলো ওষুধ সব ফ্রি। সেই সব জিনিসে কিন্তু মানে অনেক প্রচুর পেশেন্ট আসে। সেখানে যদি আপনি অ্যাডমিশনগুলো দেখেন না, অ্যাডমিশনও অত পেশেন্ট অ্যাডমিশন করা যাচ্ছে না, পেশেন্ট দেখা যাচ্ছে না, এটা একটা কিন্তু প্রবলেম হচ্ছে। এবার আপনি বলবেন যে 70,000 জুনিয়র ডাক্তার আছে, তারা যদি না কাজ করে সব ম্যানেজ হবে, তারা তো এতদিন কাজ করছিল, তার মানে কি তারা একদমই কাজ করছিল না? তাহলে তাদের প্রয়োজন কি একদমই নেই? প্রয়োজন তো ডেফিনেটলি আছে। হাসপাতালগুলো 1.5 মাসের ওপরে হাসপাতাল বন্ধ আছে, এখানে কি পেশেন্টের একটা পেশেন্টের অসুবিধা হচ্ছে না? নেতারা গেছিল, হয়তো বিপক্ষ আমি জানি না যে ওরা স্পটে গেছিল, কিন্তু তবে স্পটে গেছে বলে আমি শুনিনি।
আপনার সঙ্গে পরবর্তী সময় আপনি যখন সাংবাদিকদের বিবৃতি দিচ্ছিলেন তখন পেছনেই তারা কিন্তু দাঁড়িয়েছিল। পিছনে দাঁড়াতে পারে, কিন্তু তার সঙ্গে অন দ্য স্পটে থাকার কোনো সম্পর্ক নেই। আর সন্দীপ ঘোষের সঙ্গে যখন আপনার কথা হয়েছিল, কারণ হসপিটাল কর্তৃপক্ষ গোটা বিষয়টাকে সুইসাইড বলার একটা চেষ্টা করেছিল বলে অভিযোগ উঠেছে, আপনাকে কি জানিয়েছিল মৃত্যুটার বিষয়টা নিয়ে? আমাকে আপনারাও জিজ্ঞেস করেছিলেন এবং আমি তখন বলেছিলাম আনন্যাচারাল ডেথ, এবং আমরা তার বেশি কিছু বলতে পারি না। তার কারণ হচ্ছে পোস্টমর্টম হওয়ার আগে কখনই বলা যায় না যে আনন্যাচারাল ডেথের কারণটা কি। আজকে আর কিছু সিবিআই তরফ থেকে মানে গোটা বিষয়ে সন্দীপ ঘোষ আপনাকে ফোন করে কি জানিয়েছিলেন, মানে জানতে চাইছি মানে যে কখন এবং কি? 10টার পরেই সম্ভবত আমি তখন বেরোচ্ছিলাম, যে সেদিকে আমাদের মেডিকেল কাউন্সিলের মিটিং ছিল। 12টা থেকে আমি বেরোবার জন্য প্রস্তুতি, 10টার পরেই হতে পারে, আমাকে জানিয়েছিল এবং আমি স্তম্ভিত হয়ে যাই। কারণ ওই হাসপাতালে আমার জন্ম, ওই হাসপাতালে আমি কাজ করেছি, আমার বাবা ওখানে পড়াতেন এবং ওই হাসপাতাল সম্বন্ধে আমার একটা বিশেষ দুর্বলতা আছে। কারণ আমার একসময় আমি বেলগাছের এমএলএও ছিলাম এবং ওটা বেলগাছিয়া কেন্দ্রের মধ্যেই পড়ে, এবং যার জন্য আমি স্তম্ভিত হয়ে যাই। আপনার বিরুদ্ধে যে একাধিক দুর্নীতির অভিযোগ বিভিন্ন রাজনৈতিক দলের তরফে তোলা হচ্ছে, মূলত শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে আরজি করের মেশিন এই হাসপাতালে নিয়ে ব্যবহার করা হয়েছে এবং পুরনো মেশিন আরজি করে পাঠানো হয়েছে, এই বিষয়ে কি বলবেন? এটা কি সম্ভব? আপনি কি মনে করেন এটা সম্ভব যে পুরনো মেশিনগুলো আরজি করে নেবে কেন? আর আরজি করার মেশিন নিয়ে আসবো কেন? কোনো ব্যাচ নম্বর থাকে, যদি কোনো সলিড প্রমাণ দেখাতে পারেন, যে কোনো আপনারা কেউ যদি দেখাতে পারেন যে কোনো মেশিন আমরা আরজিকর থেকে নিয়েছি। কারণ আমার ছোট্ট নার্সিংহোম এবং অনেক কষ্ট করে 1984 সালে আমি তৈরি করেছি। তখন সেই সময় বামফ্রন্টের আমলে আমি তৈরি করেছি এবং তিল তিল করে তৈরি করেছি। এই হাসপাতালের সন্দীপ ঘোষদের বিরুদ্ধে 2021 সাল থেকে একাধিক দুর্নীতির অভিযোগ উঠছে, এই বিষয়গুলো আপনাদের নজরে কখনো এসেছিল? আপনারা কোনো পদক্ষেপ করেছিলেন? দেখুন, ব্যাপারটা সিবিআই তদন্ত করছে কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে। আমার মনে হয় না যে এই সম্বন্ধে কোনো মন্তব্য যে আমাদের তরফ থেকে করা উচিত। আপনাকে কি আবার যেতে বলা হয়েছে বা কিছু? যেতে বলার কোনো ব্যাপারই না। আজকে কিছু খবর নেওয়া ছিল, সেটা জানতে চেয়েছিল, ওরা জেনে চলে গেছে। লাস্ট একটা প্রশ্ন, যেটা হচ্ছে আপনি রোগী কল্যাণ সমিতির প্রধান ছিলেন আরজিকর হাসপাতালে। হাসপাতালের ভেতরে রাত্রি 3টের সময় একজন সিভিক ভলেন্টিয়ার ঢুকে যাচ্ছে, যখন তখন ঢুকে যাচ্ছে, এই বিষয়গুলো কি আপনারা কখনো আপনাদের নজরে আসেন? আপনার নিশ্চয়ই জানা আছে আর কি। রোগী কল্যাণের যারা সভাপতি আছে বিভিন্ন জায়গায়, যে তাদের কাজ হচ্ছে যে রোগীদের সহায়তা করা এবং সেটাই দেখা আর কি, যে হাসপাতালের ডে টু ডে অ্যাডমিনিস্ট্রেশন দেখা বা অন্যান্য যে কাজকর্মগুলো সেগুলো কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনটাই দেখে এবং তারাই দেখবে। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে বিভিন্নভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে। আপনার কি মনে হয় হাসপাতাল কর্তৃপক্ষ যথাযথ ভূমিকা পালন করেছিল, কোনো গাফিলতি ছিল না? এই সম্বন্ধে আমি কিছু বলবো না, কারণ ইতিমধ্যেই তদন্ত হচ্ছে এবং তদন্তের যে ফল সেটা যখন বেরোবে তখনই জানা যাবে। ডাক্তারবাবু, জুনিয়র ডাক্তাররা যে সমস্ত দাবি দেওয়া নিয়ে বারবার প্রশাসনকে মেইল করছেন, তাদের যে স্ট্যান্ড এখনো পর্যন্ত সেটা নিয়ে কি? জুনিয়র ডাক্তারদের সম্বন্ধে আমি যেটা বলবো, যে জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলন করছে, আমরাও একসময় আন্দোলন করেছি। আমি 1971 সাল থেকে ডাক্তারি পাশ করার পর থেকে আরজি করের সঙ্গে আমি যুক্ত, বিভিন্নভাবে যুক্ত, এবং 1964 সালের আরজি করে ঢুকেছিলাম ছাত্র হিসেবে। আন্দোলন আমরাও করেছি, কিন্তু আন্দোলনের সঙ্গে সঙ্গে যে রোগীর পরিষেবা যেটা ব্যাহত হচ্ছে সেটা বন্ধ হওয়া দরকার। এবং আমি জুনিয়র ছাত্রদের বলবো যে রাজনৈতিক রঙের যখন ওরা দেখছে না, যে রাজনৈতিক রং না দেখে যে ওদের দাবি দেওয়াগুলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে বিবেচনা করবেন, তা সত্ত্বেও যে ওরা কিন্তু রাস্তায় বসে আছে, আমি তাদের কাছে অনুরোধ করব যে আপনারা কাজে ফিরে যান, আপনাদের আন্দোলন চালান, কিন্তু কাজে ফিরতে হবে, মানুষের সেবার সঙ্গে কম্প্রোমাইজ করলে চলবে না। দুটো প্রশ্ন একটা অভিযোগ জমা পড়ছে এবং অভিযোগ করছে যারা সাপ্লাই কর্মী সাপ্লাই দেয়, তারা বলছেন যে আপনাদের নার্সিংহোমের সঙ্গে তাদের কোনো চুক্তি নেই, আরজি করার সঙ্গে চুক্তি, আপনি প্রভাব খাটিয়ে জোর খাটিয়ে এমন 3জনকে আপনারা এখানে নিয়োগ করেছেন। কোনো প্রশ্নই ওঠে না, কোনো প্রশ্নই ওঠে না। এটা যেটা করছে এটা রটনা হচ্ছে। মানে জোর আপনি এতজন কাজ করে, আপনারা দেখছেন তো এখানে এতজন কাজ করে, এবং এটা মানে মিথ্যে রটনা।
আরো একটা অভিযোগ যেটা ওরা বলছিল যে পোস্ট শুধু নয়, এখন অভিযোগ আপনারা জমা পড়েছে হাসপাতালের নানা সরঞ্জাম সেটা আপনার নার্সিংহোমে নিয়ে আসা হয়। একটু আগে তো বললাম আপনাকে, একটু আগে বললাম ওইভাবে নেওয়া সম্ভব না। কিন্তু একটা বিষয় যে সন্দীপ ঘোষকে শোকজ করা হচ্ছিল তার উত্তর এখনো পাননি, সেই জায়গা থেকে তার রেজিস্ট্রেশন ক্যান্সেলের বিষয় কি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল কিছু ভাবছে? সেটা ইতিমধ্যেই যে শোকজ করা হয়েছে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের যে এরপরে যখন মিটিং হবে সেই মিটিং থেকেই ডিসিশন হবে। আক্তার আলী তিনি প্রাক্তন ডেপুটি সুপার যে অভিযোগ করছেন এ বিষয়ে কি বলবেন আপনি? আক্তার আলীর ব্যাপারে কিছু বলবো না, কারণ ওটা সিবিআই তদন্ত করছে, তদন্ত থেকে বেরিয়ে আসবে যে ও ঠিক বলছে কিনা। সেই ভিজিলেন্সের কাছে আপনার নামও দিয়েছিল, বলতে পারবো না। ঠিক আছে। আপনি কি আশিস পান্ডেকে ফোন করেছিলেন এবং ওই দিন যাওয়ার জন্য বলেছিলেন? ঘটনা যখন আমি শুনেছিলাম যে 10টার পরে, তখন আমি তো বললাম যে আমি স্তম্ভিত হয়ে যাই এবং আশিস পান্ডে আমাদের ইউনিটের সভাপতি, ছাত্র প্রেসিডেন্ট, আমি ওকে জানতে চাইলাম যে তুই কোথায়। তখন আশিস পান্ডে বললো যে আমি শিয়ালদা স্টেশনে। তখন আমি ওকে বলি যে এটা শুনেছিস? বললো না শুনিনি। না, আপনি কি ওকে যাওয়ার জন্য বলেছিলেন? তো যাবেই, তো সভাপতি যাবে, যে নিজের কলেজে যখন একটা ঘটনা ঘটেছে নিশ্চয়ই যাবে। কিন্তু বিরূপাক্ষ রবি আমি আমার সঙ্গে কথা হয়নি। আশিসকে কি যাওয়ার জন্য ফোনে কথা বলার পর আপনিই বলেছিলেন যেতে? সে তো স্বাভাবিক সেটা। আর আপনি ওই দিন তাহলে সন্দীপ বাবু ফোন করার পরেই আপনি প্রথম জানতে পেরেছিলেন? সন্দীপ ঘোষ ফোন করার পরেই